আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা ১৩ অধ্যায়ের প্রথম যে টাইপটা তোমাদের জন্য সাজানো হয়েছে এটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কতগুলো এমসিকিউ নিয়ে 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার টপিকে ভাগ করা হয়েছে। এখন 3 স্টার মানে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মানে এই না যে এটা হুবহু তোমার পরীক্ষায় কমন আসবে। দেখো আজকে আমরা যেই এখান থেকে যে কনসেপ্টটা বা যেই টাইপগুলা থেকে তোমার হচ্ছে প্রশ্ন বারবার আসে ওইটা হচ্ছে তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে এভাবে যদি তুমি প্রশ্নগুলো সমাধান করো বা সেলফ অ্যানালাইসিস করে যদি সিলেবাসটা শেষ করতে পারো তাহলে একটা সুন্দর প্রিপারেশন সম্পন্ন হবে বলে আমি মনে করি। তাহলে চলো তো কি বলছে দেখো তো, বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি। এরপরের প্রশ্নটা কি বলছে, বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলো। তার মানে তুমি বুঝতেছো এরকম কতগুলো কথা যেখানে জৈব অজৈব উপাদানগুলো নিয়ে আমাদের আলোচনা করা লাগবে, মানে বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে আলোচনা করা লাগবে। তাহলে চলো আগে আমরা বাস্তুতন্ত্রের উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করি। কি বলছে দেখো তো, বাস্তুতন্ত্রের উপাদানকে আমরা 3 ভাগে ভাগ করছি: জড় উপাদান, ভৌত উপাদান আর জীব উপাদান। এখন জড় উপাদানকে জৈব আর অজৈব এই 2টা ভাগে ভাগ করতে পারি। জৈব উপাদানের ভিতর কি আছে দেখো তো, হিউমাস আর ইউরিয়া। হিউমাস ইউরিয়া কি জিনিস, এগুলা আমরা যে প্রাকৃতিক সার দেখি না মাটিতে যে প্রয়োগ করি সার, ওগুলার ক্ষেত্রে হচ্ছে আমরা যে হিউমাস ইউরিয়া, এগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক সার। অজৈব কতগুলো উপাদান দেখো, এগুলো হচ্ছে তোমার খনিজ উপাদান যেগুলা, অর্থাৎ কিছু মৌল এখানে আছে দেখো, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে উপাদানগুলা এগুলো হচ্ছে আমাদের অজৈব উপাদান। এরপরে ভৌত উপাদানের ভিতর কি কি আছে দেখো তো, ভৌতর ভিতর তোমার সূর্যের আলো, তারপরে তাপমাত্রা, জলীয় বাষ্প, বায়ু চাপ, বায়ুর প্রবাহ, সমুদ্রপৃষ্ঠের গভীরতা, এই সবগুলো উপাদান আমরা কিসের ভিতরে ইনক্লুড করব, ভৌত উপাদানের ভিতরে। এরপরে জীব যে উপাদানগুলা, এগুলোর ভিতরে আমাদের উৎপাদক, খাদক আর বিয়োজক আছে। এখন উৎপাদক কি জিনিস, উৎপাদক হচ্ছে এরকম কতগুলা জীব যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তার মানে সবুজ উদ্ভিদদেরকে আমরা বুঝতেছি, বা ফাইটোপ্লাঙ্কটন যারা, ওরা কি করে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরপরে খাদক দেখো, খাদক হচ্ছে যে খাচ্ছে বা যে ভক্ষণ করতেছে। এখানে কিন্তু আমরা বিভিন্ন স্তরের খাদক দেখতে পাই। খাদকের ভিতরে আমরা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এরকম খাদকগুলা দেখব। কিভাবে দেখব, যেই খাদকটা তোমার তৃণভোজী বা একদম সরাসরি উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রথম স্তরের খাদক বা তৃণভোজী। এরপরে প্রথম স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তাদেরকে বলবো দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তাদেরকে বলবো তৃতীয় স্তরের খাদক। যারা তোমার তৃণভোজীও আবার হচ্ছে মাংসাশী তাদেরকে আমরা বলবো সর্বভুক। তাহলে খাদকের ভিতরে এরকম কতগুলা স্পেসিফিক খাদক আমরা দেখতে পাই। এরপরে বিয়োজক কোনটা, বিয়োজক হচ্ছে তোমার, বিয়োগ বলতে আমরা কি বুঝি, ভেঙে ফেলা বা বিয়োগ করা। তাহলে এই যে বিয়োজক, এটা কি করবে, তোমার যে কোনো জীবদেহকে ভেঙে ফেলবে বা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে ফেলবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের বিয়োজক হিসেবে কাজ করে, ব্যাকটেরিয়াকে দেখতে পাই। এরপরে আরেকটা কথা মনে রাখতে পারো এই জীব উপাদানের ভিতরে, ওটা হচ্ছে তোমার ধাঙ্গর। ধাঙ্গর কি জিনিস, ধাঙ্গর হচ্ছে এরকম একটা খাদক যে তোমার ময়লা আবর্জনা খেয়ে থাকে। ময়লা আবর্জনা তো খাদ্য হিসেবে কেউ গ্রহণ করে না, এটা কিরকম শোনায় না? তাহলে ওরা এই ময়লা আবর্জনা খাদ্য হিসেবে গ্রহণ করে, ওদেরকে আমরা বলবো ধাঙ্গর। তাহলে এই জায়গায় কিছু কথাবার্তা বলার পরে এবার দেখো আমাদের এমসিকিউ গুলো সহজ মনে হবে। এবার বলো তো, দেখো তো কি বলছে এখানে, বাস্তুতন্ত্রের জৈব উপাদান। তাহলে জৈব উপাদান একটু আগে আমরা এখানে দেখছি, দেখো জৈব উপাদান কি আছে, হিউমাস, ইউরিয়া, এগুলা সারগুলা ছিল যে, ওটা ছিল আমাদের জৈব উপাদান। তাহলে এখানে জৈব উপাদানের ভিতর কি আমি অক্সিজেনকে বলবো না, অক্সিজেনকে বলবো না। তারপরে ব্যাকটেরিয়া, ওর তো বিয়োজক ছিল। কার্বন ডাইঅক্সাইডও না, এখানে হচ্ছে ইউরিয়া আমাদের বাস্তুতন্ত্রের জৈব উপাদান। তাহলে বাকি যে উপাদানগুলো ওগুলা কি, ওগুলোও কিন্তু এই নোটের ভিতর তোমার লিখে দেওয়া আছে। দেখো তো এই যে ক্যালসিয়াম, তারপর কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই জায়গাগুলো এখানে বলছে না, এই যে কার্বন ডাইঅক্সাইড, তারপরে তোমার অক্সিজেন, এটা কিসের উপাদান ছিল, এটা ছিল আমাদের অজৈব উপাদানটা, তাই না? অজৈব উপাদানগুলো হচ্ছে তোমার এই যে খনিজ যে পদার্থগুলা, তাহলে এগুলাকে আমরা কি বলবো, এটা হচ্ছে তোমার অজৈব। অক্সিজেনও হচ্ছে অজৈব উপাদান, আর ব্যাকটেরিয়া যেটা, এটা হচ্ছে তোমার বিয়োজক। তাহলে একটা প্রশ্নের একটা উত্তর, বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটা, ইউরিয়া বা হিউমেরাস যেটাই থাকতো, কিন্তু আমরা বাকি উপাদানগুলো কোনটার ভিতরে পড়তেছে ওইটাও একসাথে পড়ে ফেলবো। তাহলে কি হবে, সুন্দর একটা প্রস্তুতি হবে। একটা প্রশ্নের একটা উত্তর পড়ে চলে যাবে না, তাহলে হচ্ছে এমসিকিউতে ভালো করার জন্য এটা একটা ভালো প্রসেস না। সবগুলো যদি সুন্দর করে এভাবে আলোচনা করো তাইলে হচ্ছে সুন্দর প্রিপারেশনটা সুন্দর হয়। বাস্তুতন্ত্রের জৈব উপাদান হলো, এবার ওই যে এই কথাটাই, এই যে জৈব উপাদান এখানে একটা, এখানে হচ্ছে অনেকগুলা করে দিছে। দেখো তো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের অজৈব উপাদান, তাই না? কার্বন ডাইঅক্সাইড অজৈব উপাদান, কিন্তু হিউমাস হচ্ছে তোমার
জৈব, কিন্তু যেহেতু কার্বন ডাইঅক্সাইড আছে আমরা এই অপশনটা বাদ দিব। এরপরে দেখো তো নাইট্রোজেন, নাইট্রোজেনও হচ্ছে আমাদের অজৈব উপাদান ছিল, তাই না? অক্সিজেনও অজৈব উপাদান, তাহলে এই অপশনটাও বাদ। পটাশিয়াম আর লৌহ এটাও হচ্ছে আমাদের অজৈব উপাদানের ভিতর ছিল, তাই না? লৌহ, ওই যে আমি এখানে আয়রন লিখছিলাম, তারপরে পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, তাহলে এই জায়গাটাও হচ্ছে আমরা জৈব উপাদান বলতে পারি না। জৈব উপাদান আমাদের কি ছিল দেখো, হিউমাস আর ইউরিয়া, তাই না? হুবহু এই কথাটাই এখানে লিখে দেওয়া আছে, হিউমাস আর ইউরিয়া এই দুইটা হচ্ছে আমাদের জৈব উপাদান। তাহলে জৈব উপাদানের সাথে সাথে বাকি অপশনগুলা কোন উপাদানের অন্তর্ভুক্ত এটাও কিন্তু আমরা পড়ে ফেললাম। এরপরে প্রশ্নটাই কি বলছে চলো দেখি, কোনটি জৈব জড় উপাদান, তার মানে জৈব উপাদান আবার জিজ্ঞেস করছে। তাহলে তুমি বুঝতে পারতেছো, দেখো কতবার বোর্ডে কিন্তু জৈব উপাদান কোনটা, জৈব উপাদান কোনটা, এটা বারবার প্রশ্ন আসতেছে। তার মানে তুমি এই যে এই উপাদানগুলা যদি সুন্দর করে আয়ত্ত করে ফেলো তাহলে একটা মার্কস কনফার্ম। তাহলে কোনটি জৈব জড় উপাদান, তাহলে এখানে দেখো বিয়োজক, এটা তো হচ্ছে আমাদের ওই যে জীব উপাদানের ভিতর ছিল, তাই না? তাহলে এটা হচ্ছে জীব উপাদান। উৎপাদকও ছিল জীব উপাদানের ভিতর, আমি কিন্তু একটু আগে নোটে লিখে দেখাইছি, তাই না? আর তাপমাত্রা যেটা, এটা ছিল ভৌত উপাদানের ভিতর। ভৌত উপাদানে কি কি আমি বলছিলাম, সূর্যের আলো, তাপমাত্রা, জলীয় বাষ্প, তারপরে বায়ুর চাপ, তারপরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, এই সবগুলো হচ্ছে আমাদের ভৌত উপাদানের অন্তর্ভুক্ত। তাহলে এটা হচ্ছে ভৌত। আর হিউমাস আর ইউরিয়া এই দুইটা ছিল আমাদের জৈব উপাদান। তাহলে হিউমাস আর ইউরিয়া হচ্ছে জৈব জড় উপাদান, কিন্তু ওইটার সাথে সাথে আমরা বাকি তিনটা অপশনও কিন্তু পড়ে ফেলছি। তাহলে যদি প্রশ্নটা একটু ঘুরায় দিত বা ওই কনসেপ্টগুলো থেকে দিত তাহলেও আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে কি বলছে দেখো তো, বাস্তুতন্ত্রের সংযুক্ত প্রাণীর মৃতদেহ থেকে প্রাপ্ত জড় বস্তুর উপাদান। এখন আমি যে তোমাদেরকে বললাম যে ইউরিয়া আর হিউমেরাস এগুলা হচ্ছে আমাদের সার। সার বলতে কিন্তু আমরা এরকম কোনো প্রাণীর মৃতদেহটাকে বুঝি, মৃতদেহ বা উদ্ভিদের মৃতদেহ, মানে কোনো জীবের মৃতদেহগুলা কিন্তু তোমার অনেক সুন্দর সার হিসেবে কাজ করে, এটা উদ্ভিদের বৃদ্ধিতে অনেক সাহায্য করে। তাহলে এখানে যে বলে দিচ্ছে যে মৃতদেহ থেকে প্রাপ্ত জড়বস্তু, তার মানে এখানে আমাদের ওই যে সারটার কথা বলছে। সারটা কোনগুলা, এখন এই যে এখানে যে জীব উপাদানটা, জৈব উপাদানটা পড়ছি না, এই জায়গাটার কথাই হচ্ছে বলছে, কিন্তু একটু ঘুরাই দিছে। ঘুরাই দিলে তো আমরা এখন ভয় পাবো না, কারণ আমরা তো এই জায়গাটা জানি। তাহলে দেখো এই যে ইউরিয়া, এটা হচ্ছে আমাদের সার হিসেবে কাজ করে। তারপর উদ্ভিদের অঙ্গ, উদ্ভিদের অঙ্গ কিন্তু তোমার পরবর্তীতে সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ক্যালসিয়াম যেটা, এটা কোথায় ছিল, ক্যালসিয়াম ছিল হচ্ছে আমাদের অজৈব উপাদানের ভিতর, তাই না? দেখো তো ক্যালসিয়াম কই ছিল, এই যে ক্যালসিয়াম হচ্ছে অজৈব উপাদানের ভিতর ছিল। তাহলে এখানে আমাদের ক্যালসিয়াম অজৈব উপাদান, এটাকে আমরা নিব না। আমাদেরকে বলছে বাস্তুতন্ত্রের সংযুক্ত প্রাণীর মৃতদেহ থেকে প্রাপ্ত জড়বস্তুর উপাদান। তাহলে এখানে হবে ইউরিয়া আর উদ্ভিদের অঙ্গ, যেটা পচে গিয়ে তোমার সারেই পরিণত হয়, মানে ইউরিয়াতেই পরিণত হইতে পারবে। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমাদের সঠিক। এরপরে প্রশ্নটায় কি বলছে দেখো তো, বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি। এখন ভৌত উপাদান আমরা সবাই পড়ছি একটু আগে, কি কি ছিল, সূর্যের আলো ছিল, তাপমাত্রা ছিল, জলীয় বাষ্প, তারপর বায়ুর চাপ, বায়ু প্রবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, এই সবগুলা ছিল আমাদের বাস্তুতন্ত্রের ভৌত উপাদানের অন্তর্ভুক্ত। তাহলে খুঁজো তো দেখো এখানে কোথায় পাও। অক্সিজেন হচ্ছে আমাদের কোথায় ছিল, অক্সিজেন হচ্ছে অজৈব উপাদান ছিল, তাই না? অজৈব উপাদান। তারপরে মৃতদেহ, এটা হচ্ছে আমাদের জৈব উপাদান, কারণ মৃতদেহ থেকে কি তৈরি হবে, ওই যে সার তৈরি হবে, হিউমাস, তারপরে ইউরিয়া, এগুলা। তাহলে এটা জৈব উপাদান। এরপরে এখানে যে পানি ছিল, পানি তো হচ্ছে আমাদের ওখানে মানে কোথাও ভিতরে ছিল না। তাহলে এই জায়গাটায় দেখো ভৌত উপাদানের ভিতর তাপমাত্রা কিন্তু আমরা পাচ্ছি। তাপমাত্রার সাথে সাথে যদি এখানে অপশনে তাপমাত্রা না বলে দিয়ে তোমাকে জলীয় বাষ্প অথবা বায়ুর চাপ, বায়ু প্রবাহ, সূর্যতাপ, ওগুলো যদি বলতো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, তাহলে আমরা ওই জায়গাটাই সঠিক উত্তর দাগাইতাম। এরপরে কি বলছে দেখো তো, উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি। উৎপাদকের বৈশিষ্ট্য, উৎপাদক বলতে আমি কি বলছিলাম, সবুজ উদ্ভিদগুলা যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে। তাহলে উৎপাদকের বৈশিষ্ট্য কোনটা দেখো তো, অণুজীব না, অণুজীব কেন উৎপাদক হইতে যাবে, ওরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ওরা অন্য কোনো জীব থেকে খাদ্য অ্যাবজর্ব করে নিয়ে নেয়। তাহলে অণুজীবের ভিতরে উৎপাদকের বৈশিষ্ট্যের সাথে আমরা কোনো মিল পাই না। পরভোজী, পরভোজী বলতে বোঝায় খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতেছে, বা পর বলতে আমরা কি বুঝি, অপরকে বুঝি না, অন্য কেউ। তাহলে অন্য কারো উপর কি নির্ভর করতে হয় যারা উৎপাদক না, তারা তো নিজের খাবার নিজেই উৎপাদন করে। তাহলে এই জায়গাটাও হবে না। মৃতভোজী, ওরা কি মৃত জীবদেহ থেকে পুষ্টি অ্যাবজর্ব করে না, উৎপাদক কখনো মৃত জীবদেহ থেকে পুষ্টি অ্যাবজর্ব করে না, ওরা হচ্ছে স্বভোজী। স্ব বলতে আমরা কি বুঝি, স্ব বলতে নিজ। তাহলে নিজে নিজে নিজের খাবার তৈরি করতে পারে বা নিজের ভোজনটা নিজেই করতে পারে, তাহলে এটাকে আমরা কি বলবো, স্বভোজী। উৎপাদকের বৈশিষ্ট্য হচ্ছে ওরা স্বভোজী, ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। নিচের কোনটি স্বভোজী, তাহলে দেখো এই যে একই কনসেপ্ট কিন্তু
কোনটি উৎপাদকের বৈশিষ্ট্য, তারপর নিচে কোনটি স্বভোজী। স্বভোজী মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তার মানে হচ্ছে উৎপাদকের কথাটাই বলছে। তাহলে দেখো তো অ্যাগারিকাস, না অ্যাগারিকাস যেটা, এটা হচ্ছে আমরা ব্যাঙের ছাতা বা মাশরুম যেটা ওইটাকে বুঝি। ওরা কিন্তু সবসময় স্বভোজী না। আমরা প্রথম অধ্যায়ে যে রাজ্যগুলোর নাম পড়ছিলাম ওরা কিন্তু সবসময় স্বভোজী হয় না। স্বর্ণলতা, না স্বর্ণলতা কিন্তু হস্টোরিয়া নামক এক ধরনের চোষক অঙ্গের মাধ্যমে যেই পরাশ্রয়ী উদ্ভিদটা, অর্থাৎ যে উদ্ভিদটা তাকে আশ্রয় দিচ্ছে ওখান থেকে মানে শোষণ করে নেয়, চোষক অঙ্গ দিয়ে চুষে নেয় পুষ্টিগুলা। তাহলে স্বর্ণলতা হচ্ছে আমাদের স্বভোজী না, ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। ওর যে হস্টোরিয়া, এটা তুমি মনে রাখতে পারো, হস্টোরিয়া নামক চোষক অঙ্গ থাকে, হস্টোরিয়া নামক চোষক অঙ্গ। টিএমভি এটার ফুল ফর্ম হচ্ছে টোবাক্কো মোজাইক ভাইরাস। টোবাক্কো মোজাইক ভাইরাস, আমরা জানি একটা ভাইরাস কখনোই নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ও অন্য কোনো জীব থেকে ওই মানে পুষ্টিটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। তাহলে এই জায়গাটাকেও আমরা বাদ দিতে পারবো। আম গাছ, দেখো আম গাছ কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ও যে ফলগুলা তৈরি করে, অর্থাৎ আম যে তৈরি করতেছে এটাই হচ্ছে ও মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। ওই যেই পুষ্টিটা ওর দরকার হয় ও ওই পুষ্টিটা মানে নিজের কাজে ব্যবহার করার পর অতিরিক্ত খাদ্যগুলা বা ফলগুলা, আমগুলা যে বাইরে তোমার গাছে যে ঝুলে থাকে আমরা দেখতে পাই, ওগুলো হচ্ছে প্রাণীরা চুরি চুরি করে খেয়ে ফেলে। তাহলে ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কোনটা স্বভোজী? তাহলে আম গাছ হচ্ছে স্বভোজী। ছাগল কোন শ্রেণীর খাদক? এখন খাদকের ভিতরে আমরা যখন বলছিলাম, খাদকের ভিতর যখন কথা বলছিলাম আমি কি বলছিলাম? প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এরকম কতগুলো স্টেপ আছে। তাহলে কোনটাকে আমরা কি বলবো? যারা হচ্ছে তৃণভোজী বা উৎপাদককে খায় তাদেরকে বলবো প্রথম স্তরের খাদক। যারা দ্বিতীয় স্তরের খাদককে খায় তাদেরকে বলবো, যারা প্রথম স্তরের খাদককে খায় তাদেরকে দ্বিতীয় স্তরে বলবো, দ্বিতীয় স্তরের খাদককে খায় তাদেরকে বলবো তৃতীয় স্তরের খাদক। তাহলে এভাবে যে প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরের খাদকগুলো আমরা পাচ্ছি, তাহলে এইখানে দেখো ছাগল কি খায়? আমরা সবাই জানি ছাগল ঘাস খায়। তাহলে ঘাস যে ও খাচ্ছে, ঘাস কি? সবুজ রঙের হয়। ঘাস হচ্ছে উৎপাদক, সবুজ বর্ণের যারা থাকে তারা হচ্ছে ক্লোরোফিল থাকে ওদের ভিতরে। ক্লোরোফিলের কারণে ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে বা ঘাসের ক্ষেত্রে আমরা ওদেরকে উৎপাদক বলবো। এখন ছাগল যেহেতু উৎপাদকদেরকে খাচ্ছে, তার মানে অবশ্যই ওরা হচ্ছে প্রথম স্তরের খাদক বা তৃণভোজী। তাহলে এই জায়গায় দেখো তো ছাগলকে আমরা বলতে পারবো প্রথম স্তরের খাদক। এরপরে প্রথম স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে খাবে তারা হবে দ্বিতীয় স্তরের, দ্বিতীয় স্তরের যারা খাবে তারা হচ্ছে তৃতীয় স্তরের। এরপরে যারা সবকিছু খাবে তাদেরকে বলবো সর্বভুক আর সর্বোচ্চ স্তরের খাদক। ব্যাঙ কোন শ্রেণীর খাদক? দেখো তো ব্যাঙ কি খায়? ব্যাঙ কি ঘাস খায়? না, ব্যাঙ তো ঘাস খায় না। পোকামাকড় বা ঘাস ফড়িং হচ্ছে ঘাস খায়, তাই না? ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে কে খায়? ব্যাঙ খায়। তাহলে ব্যাঙকে আমরা বলতে পারি দ্বিতীয় স্তরের খাদক, তাই না? কারণ প্রথম স্তরের খাদক তো ও না, ব্যাঙ তো হচ্ছে তোমার প্রথম স্তরের খাদক আর তৃণভোজী হচ্ছে একই কথা। তো ব্যাঙ কি তৃণ খায়? না, ব্যাঙকে তো আমি কখনো ঘাস খাইতে দেখি নাই, তোমরাও অবশ্যই দেখো নাই। তার মানে ব্যাঙ প্রথম স্তরের খাদক হবে না। ব্যাঙ কি সর্বোচ্চ স্তরের খাদক? ও ও কি হচ্ছে ঘাসও খায়, আবার তোমার মাংসাশী প্রাণী এগুলাকেও খায়? না, ব্যাঙকে তো আমি এত কিছু খাইতে দেখি নাই। তাহলে ব্যাঙ এটাও হবে না। ব্যাঙ হবে আমাদের দ্বিতীয় স্তরের খাদক, কারণ প্রথম স্তরের খাদককে সে খাদ্য হিসেবে গ্রহণ করে। এটা এইভাবে মনে রাখতে পারবা, ঘাস ফড়িং ঘাস খায় আর ঘাস ফড়িংকে খায় হচ্ছে ব্যাঙ। তাহলে ব্যাঙ হবে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, এখানে হচ্ছে ঘাস। তাহলে উৎপাদককে যে খাইলো সে প্রথম স্তরের, তারপরে সে প্রথম স্তরেরকে খাইলো ব্যাঙ, তাহলে ব্যাঙ দ্বিতীয় স্তরের খাদক। কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? দেখো তো তৃতীয় শ্রেণীর খাদক হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর। কিভাবে বুঝলাম? যারা ঘাস খায়, তাহলে হরিণ তো ঘাস খায় আমরা সবাই জানি। তাহলে হরিণ হচ্ছে তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। আর ব্যাঙ যারা, ব্যাঙ হচ্ছে তোমার প্রথম স্তরের খাদককে খায়। একটু আগে আমরা বলছি ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, তাহলে ব্যাঙ এখানে দ্বিতীয় স্তরের। আর হরিণকে যারা খাদ্য হিসেবে খাচ্ছে, এরপরে কি বলছে দেখো তো 10 নাম্বারটা, কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? এখন তৃতীয় শ্রেণীর যে খাদকটা, তার মানে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাব। সবার প্রথমে যে ঘাস খাবে বা তৃণ খাবে ওদেরকে বলবো তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। তাহলে দেখো তো হরিণ কি খায়? ঘাস খায়। হরিণকে আমরা বলবো হচ্ছে প্রথম স্তরের খাদক বা তৃণভোজী। এখন প্রথম স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো দ্বিতীয় স্তরের খাদক। তাহলে হরিণ যে প্রথম স্তরের খাদক হইলো, হরিণকে কে খায়? বাঘ খায়, আমরা জানি। তাহলে বাঘ এখানে আমাদের হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, তাই না? কারণ বাঘ হচ্ছে তোমার হরিণকে খাচ্ছে, হরিণ প্রথম স্তরের, তাহলে বাঘ যেহেতু ওকে খাচ্ছে ও হবে দ্বিতীয় স্তরের। আবার ব্যাঙ কিন্তু একটু আগে দ্বিতীয় স্তরের খাদক, এটা আমরা বলছি। তাহলে বাঘ আর ব্যাঙ দুইজনই হচ্ছে তোমার দ্বিতীয় স্তরের খাদক। তাহলে এই জায়গায় তৃতীয় স্তরের খাদক কে থাকলো আমাদের? শকুন। কি জন্য? দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। তাহলে এখানে দেখো বাঘ যখন মরে যায়,
তখন কিন্তু আমরা দেখতে পাই যে শকুন বাঘকে খেয়ে ফেলতেছে, বা মৃতদেহগুলা খাওয়াই হচ্ছে, মৃত জীবদেহ খেয়ে যারা বা আবর্জনা খেয়ে যারা জীবনযাপন করে তাদেরকে আমরা বলি ধাঙ্গর। এখন শকুনকে তুমি ধাঙ্গরও বলতে পারো, কিন্তু এই জায়গায় যেহেতু অপশনে আমাদের তৃতীয় শ্রেণীর খাদক কেউ নাই, তাহলে আমরা কিন্তু শকুনকেই তৃতীয় শ্রেণীর ধরতে পারবো। কি জন্য? কারণ শকুন কিন্তু বাঘকে খাইতে পারে, দ্বিতীয় স্তরের খাদককে খাচ্ছে, তাহলে সে হবে তৃতীয় স্তরের খাদক। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে তৃতীয় শ্রেণীর খাদককে আমরা এখানে বলবো শকুন। শকুনকে কিন্তু আমরা ধাঙ্গরও বলতে পারি। ধাঙ্গর হচ্ছে যারা আবর্জনা খেয়ে জীবন যাপন করে। এই যে চলে আসছে ধাঙ্গর বলতে না বলতে। ধাঙ্গর বলতে কি বোঝায়? যারা আবর্জনা খেয়ে জীবন যাপন করে। ওরা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। দেখো আবর্জনাগুলো যদি ওরা না খেয়ে ফেলতো তাহলে পরিবেশ তো দূষিত হইতো। পরিবেশে এই যে বিয়োজক কিন্তু মরে যাওয়ার সাথে সাথে ওই জীবগুলাকে পচন ঘটানো শুরু করতো। পচনের ফলে এখানে তোমার বাতাসে বায়ু দূষণ ঘটতো, অনেক দুর্গন্ধ ছড়াইতো, যে কাজটা কিন্তু ওরা মানে রোধ করতেছে, বা ওরা আমাদের পরিবেশটাকে অনেক সুন্দর রাখতেছে। কাক, হায়না, শকুন, তারপরে হচ্ছে এই যে প্রাণীগুলা যারা মৃতদেহ খায় ওদেরকে কিন্তু আমরা ধাঙ্গরও বলতে পারি। আর এইখানে মানে যেহেতু অন্য কোনো অপশন ছিল না, তাহলে আমরা ওকে তৃতীয় শ্রেণীর খাদক ধরলাম। তাহলে ধাঙ্গর কোনটা? গরু কি ধাঙ্গর? গরু কি মরা জীবদেহ খায়? না, কখনোই তো খায় না। গরু হচ্ছে প্রথম স্তরের খাদক। কি জন্য? কারণ সে হচ্ছে ঘাস খায়, ঘাস খাইলে প্রথম স্তরের খাদক। বাঘ কি মৃতদেহ খায়? না, মৃত তুমি বলতে পারো যে বাঘ তো শিকার করার পর ওই জীবটাকে মেরে ফেলে তারপরে খায়, কিন্তু এটাকে হচ্ছে আমরা ধাঙ্গর বলবো না। কারণ মরে পড়ে থাকলে বা একটু পচে যেতে গেলে তখন কিন্তু বাঘ খাবে না, বাঘ শিকার করে সাথে সাথে খেয়ে ফেলে। তাহলে বাঘকে আমরা কি বলছিলাম এখানে? দ্বিতীয় স্তরের খাদক, তাই না? কারণ সে হচ্ছে তোমার হরিণকে খায়। হরিণ প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে যে খাদ্য হিসেবে গ্রহণ করবে সে হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক। এরপরে ব্যাঙও হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। কি জন্য? একটু আগেই কিন্তু বলছিলাম। দেখছো একই কথাই কিন্তু তোমার ঘুরে ফিরে দেখো এটা কিন্তু দুইবার বোর্ডে রিপিট আসছে। তার মানে অবশ্যই এই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ। ধাঙ্গরের কনসেপ্টটা বা কোনটা প্রথম স্তরের কোনটা দ্বিতীয় স্তরে তুমি নিজেই কিন্তু বুঝতে পারতেছো। আমার কিন্তু বলা লাগে না যে দেখো এটা ইম্পর্টেন্ট, প্লিজ এটা শিখো। এটা কিন্তু দেখাই যাচ্ছে যে কোনটা ইম্পর্টেন্ট। তাহলে ধাঙ্গর কোনটা? ধাঙ্গর হচ্ছে যে মৃত জীবদেহ বা ময়লা আবর্জনা খেয়ে জীবনযাপন করতেছে। কে? শকুন। শকুনের বদলে যদি এই জায়গায় তোমার হায়না দেওয়া থাকতো, কাক দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা ওই জায়গাটা হচ্ছে অপশন মানে সঠিক হিসেবে বলতাম। কোনটিকে ধাঙ্গর বলা হয়? চলো একই প্রশ্ন, তাই না? খরগোশ কি মৃত জীবদেহ খায়? না, কখনোই খায় না। খরগোশ হচ্ছে ঘাস খায়, গাজর খায়, তাহলে ওকে আমরা বলবো প্রথম স্তরের খাদক, উৎপাদককে যেহেতু খাচ্ছে। বানরও হচ্ছে তোমার গাছে গাছে ফল টল খায়, তারপর তোমার হচ্ছে মানে উৎপাদককে খায়, তাহলে বানরকেও আমরা বলবো হচ্ছে প্রথম স্তরের খাদক। এরপরে হরিণও হচ্ছে প্রথম স্তরের খাদক। কি জন্য? কারণ ও তো হচ্ছে তৃণভোজী, আমরা সবাই জানি হরিণ ঘাস খায়। তাহলে এই সবাই কি হইলো? সবাই হচ্ছে তোমার প্রথম স্তরের খাদক। কিন্তু হায়না হচ্ছে তোমার মৃত জীবদেহগুলাকে খায়। কোনো জীব যদি অন্য কোনো প্রাণীকে মানে বনে তো অনেক ঘটনাই ঘটতে পারে, তাহলে কোনো মৃত জীবদেহ যদি পড়ে থাকে অনেক দিন হয়ে গেছে, সেক্ষেত্রে ওই যে জীবদেহটা বিয়োজকের মাধ্যমে পচন ঘটতে থাকবে, যার জন্য এনভায়রনমেন্ট কিন্তু দূষিত হইতে পারে, কিন্তু সেই দূষণের হাত থেকে রক্ষা করতেছে হচ্ছে আমাদের হায়না। এরপরের প্রশ্নটা কি চলো দেখি। কোন প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? একটু আগেই বলছি ওরা যেহেতু ময়লা খেয়ে ফেলে, তাহলে ময়লা খাওয়ার মাধ্যমে ওরা কিন্তু পরিবেশটাকে মানে সুন্দর রাখতেছে বা এই যে জঞ্জাল সাফ করতেছে। তাহলে এখানে দেখো কি কি অপশন ছিল আমাদের। আমি বলছিলাম যে কাক, শকুন, হায়না ওরা হচ্ছে এই কাজগুলা করে, কিন্তু শালিক পাখি কি এই কাজ করে? না, শালিক আর পেঁচা যেহেতু এখানে অপশন আছে, তাহলে আমরা বলবো যে এই জায়গাটা মানে শালিক অপশন থাকার কারণে এটা আমরা বাদ দিব। এরপরে বক, ময়না, কাক আছে ঠিক আছে, কিন্তু ময়না আর বক কিন্তু এই কাজটা করে না। বক তো হচ্ছে তোমার মাছ খায়, তাই না? তাহলে ও তো হচ্ছে মৃত জীবদেহ খাচ্ছে না। তারপরে দেখো শকুন, পেঁচা, মুরগি, না মুরগি হচ্ছে তোমার এরকম মৃত জীবদেহ খেয়ে জীবনযাপন করে না, বা প্রকৃতিকে পরিষ্কার রাখার জন্য মানে একদম এক্সাক্ট ওকে আমরা উত্তর হিসেবে ধরবো না। তাহলে এই জায়গায় দেখো শকুন, কাক, হায়না যেহেতু আছে, তাহলে এই জায়গাটাকে হচ্ছে আমরা সঠিক উত্তর ধরবো। শকুন, কাক, হায়না ওরা তিনজনই হচ্ছে এই ওদেরকে আমরা হচ্ছে ধাঙ্গর বলবো, বা ময়লা আবর্জনা খাওয়ার কাজ করে। দেখো তো এটা দুইবার কিন্তু তোমার দুইটা বোর্ডে কিন্তু রিপিট আসছে, তাহলে তুমি বুঝতেই পারতেছো অবশ্যই 3 স্টার হওয়ার যোগ্য একটা প্রশ্ন। তাহলে তুমি এই কনসেপ্টটা মাথার ভিতরে ঢুকায় ফেলো, 3টা মাত্র নাম এটা মনে রেখে দাও। তাহলে দেখো একরকম প্রশ্ন, এই যে ধাঙ্গর নিয়ে প্রশ্ন কিন্তু 3-4টা দেখে ফেললাম আমরা, তাই না? নিচের কোনটি বিয়োজক? আমি কি বলছিলাম? বিয়োগ করে বা ভেঙে ফেলে বা পচন ঘটাইতে সাহায্য করে ব্যাকটেরিয়া, তাই না? তাহলে দেখো তো পেনিসিলিয়াম ব্যাকটেরিয়া, পেনিসিলিয়াম কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া,
তাহলে পেনিসিলিয়াম অণুজীব, মানে ব্যাকটেরিয়া না বলি, অণুজীব বলি। এই যে অণুজীবগুলাই হচ্ছে তোমার পচন ঘটাইতে সাহায্য করে। তাহলে পেনিসিলিয়াম যে অণুজীবটা, তারপরে ইকোলি ব্যাকটেরিয়া, ইকোলি যে এটার ফুল ফর্ম হচ্ছে তোমার এশিরেশিয়া কোলি, এরকম মানে ওর ফুল ফর্ম, আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। আর টোবাকো মোজাইক ভাইরাস যেটা, এটা হচ্ছে তোমার ভাইরাস এই কাজ করে না, ব্যাকটেরিয়া বা অণুজীবের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। তাহলে এখানে পেনিসিলিয়ামও সঠিক, ইকোলিও সঠিক। আমি কোনটা দাগাবো? এই যে ক আর গ লিখে দেওয়া আছে না, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো কনসেপ্ট একটাই, মানে একটা অল্প কিছু ইনফরমেশন, এই যে আমি এখানে নোটে যেগুলো লিখলাম এইগুলা দিয়ে তোমার কতগুলা প্রশ্ন বোর্ডে আমরা আসতে দেখছি। তাহলে অবশ্যই এই কয়টা জিনিস মাথায় ঢুকায় নাও, একটা এমসিকিউ কনফার্ম হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে সুন্দর করে এই জায়গাটা আমরা আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো টাইপ নিয়ে বা অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।